আমার ইশতেহারটা এখনকার সময়ের জন্য আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। একটা সমস্যা সমস্যার সমাধান হলে 4টা সমস্যার সমাধান হয়ে যাবে। নেতৃত্ব বেছে নেবেন তাদের যোগ্যতা দেখে। জি ধন্যবাদ। আপনাদের মাধ্যমে যারা দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনার প্রথমত যে আমরা যেটা বললেন যে কেমন সাড়া পাচ্ছি, আমরা কিন্তু একটা খুব ভালো সাড়া পাচ্ছি। কারণ আমি বলেছি যে প্রার্থীদেরকে ভোটারের কাছে যেতে হবে, ভোটাররা প্রার্থীর কাছে আসবে না, সেই সংস্কৃতি আমরা চালু করতে চাই। এবং আমি কিন্তু ওই যে গাড়ির উপর থেকে হাত নাড়ানো, এরপর শোডাউন, এগুলো আমি পছন্দ করি না। এবং আমি মনে করি এগুলি আমাদের গণতান্ত্রিক যে নতুন অভিযাত্রার কথা আমরা বলি সেটার পরিপন্থী। যার কারণে আপনারা দেখবেন যে আমার একটুও কিন্তু মোটর বাইক অথবা মিছিল শোডাউন তারপর অথবা গাড়ির শোডাউন এরকম কিছু নেই। কারণ এগুলি করলে আসলে আপনি ভোটারদের আসলে আশা আকাঙ্ক্ষা কী, ভোটাররা কী চাচ্ছেন, তাদের এলাকায় কোন জিনিসটা তাদের হয়তো খুব ছোট্ট একটা জিনিস কিন্তু আমার কাছে মনে হচ্ছে না খুব বড় জিনিস, কিন্তু তাদেরকে এটা কষ্ট দিচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না আমি যদি একদম তার সাথে মুখোমুখি কথা না বলি। আমরা আমাদের মার্কাটা চিনাচ্ছি এবং বলছি আপনি আপনার দৃষ্টিতে যে যোগ্য, যে আপনার কাছে আপনার এরিয়া নিয়ে বেস্ট প্ল্যানটা দিতে পারে তাকে ভোট দিবেন। আমার বাবা আজকে 35 বছরের উপরের সময় ধরে রাজনীতি করে, প্রায় আমার জন্মের আগেই। হ্যাঁ, ওনার যে আইডিওলজি, ওনার যে দেশকে নিয়ে স্বপ্ন, এগুলো তো আমাদের ভিতরে বুনে দিয়েছে বলে তো আজকে আমরা রাজনীতিতে এসেছি। যার কারণে হয়েছে কি, আমি যে আমার রাজনীতি কী হবে যেটা নিয়ে আমি চিন্তা করেছি, আমার রাজনীতি কেমন হতে হবে, আমি একটা নতুন ধারার রাজনীতির কথা চিন্তা করেছি। আমরা কিন্তু এবি পার্টি করি না, আমরা এবি পার্টি গড়ে তুলেছি, আমাদের হাত দিয়ে কিন্তু এবি পার্টি উঠে এসেছে। সো আমরা উদ্যোক্তা। এটার উদ্যোগ নেওয়ার পিছনের হিস্ট্রিটা হলো আমরা চেয়েছি যে এখন যে আমরা সবাই কিন্তু বলে কল্যাণ রাষ্ট্র, এটা কিন্তু আমরা কয়েন করেছি যে কল্যাণ রাষ্ট্র। আমরা যখন বিদেশে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে আপনি পলিসি বেস রাজনীতি হতে হবে, পলিসি বেস ডিবেট হতে হবে, পলিসি বেস। তখন কিন্তু এই যে কাদা ছুড়োছুড়ি ব্যাপারটা কমে আসে, তখন কিন্তু আপনার রিসার্চ বেসড, আপনার সমাধান বেসড রাজনীতি উঠে আসবে। তখন আমার বাবা কি করেছে, আমার স্বামী কি করেছে, আমার পরিবার কত অবদান রেখেছে, তার থেকে বেশি উঠে আসবে যে আমি এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আমার পলিসিটা কি। জোট থেকে আমাদেরকে 3টি আসন দেয়া হয়েছে, সেটা বাদেও আমাদের দলীয় আসন 23টি আসন রাখা হয়েছে যেটা ওপেন, এবং সেটার মধ্যে আমার আসনটি একটি আসন। এটার কারণ হলো যে 3টা জায়গায় আমাদেরকে যদি ক্যাপিং করে ফেলা হয় তাহলে আমাদের যে দলের যে একটা আমাদের যে ন্যারেটিভ, আমাদের দল যে সেন্ট্রিস্ট একটা দল এবং আমাদের যে স্বপ্ন সেটাকে আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারবো না। সেখান থেকে আমাদের ডিসিশনটা হয় যে আমরা যে আরও কয়েকটি আসন ওপেন রাখবো, সেটার মধ্যে 23টি আসন ওপেন রাখা হয়েছে, সেটার মধ্যে আমার আসনটিও আছে। আমি যেহেতু জোটের প্রার্থী না, আমি জোটের সেই ব্যাকআপটা যেটাকে বলে সেই ব্যাকআপটা পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু জোটের ব্যাকআপের আশা নিয়ে কিন্তু আমি নামিনি। আমি কিন্তু অনেক আগে নেমেছি ভোটের মাঠে, জোটের ব্যাকআপটা পেলে ভালো হতো। আমি মনে করি এটা খারাপ না, এটা আমার একটা টাইম টেস্টও যে আমি কি কতটুকু পারফর্ম করতে পারছি, প্লাস আমার যেই চাওয়াগুলো আমার এরিয়া নিয়ে, আমি কিন্তু জোটের ভিতর ঢুকে গেলে আমি আমার চাওয়াটা প্রত্যেকটা সেভাবে কিন্তু উপস্থাপন করতে পারতাম। কারণ জোটের একটা সম্মিলিত একটা ইশতেহার আছে, সেটা আমার ইশতেহারের সাথে মিলে না। আমি মনে করি আমার ইশতেহারটা এখনকার সময়ের জন্য আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং আমি মনে করি আমার জন্য ইন আ সেন্স এটা সাপে বর। নারী প্রার্থীদের যে প্রতিবন্ধকতা, প্রত্যেকটা প্রতিবন্ধকতা আমি ফেস করতে হয়েছে, প্রত্যেকটি, এবং এটা কেন, আমি তো জোটের প্রার্থী না, কিন্তু আমি এই যে এটা সিটটা ওপেন, আমি জোটের প্রার্থী না, আমি নারী হয়ে দাঁড়িয়ে আছি কেন, এটার জন্য যে পরিমাণ অনলাইন বুলিং এবং হ্যারাসমেন্ট আমি পাচ্ছি, এটাও কিন্তু একটা নতুন মাত্রা, একটা নতুন ডাইমেনশন হিস্ট্রিতে লিখে রাখা উচিত। এবং আপনাকে যেটা বলেছিলাম যে নারী প্রার্থী হিসেবে যে কয়টা বন্ধকতা, আমার মানি নেই, আমার মাসল নেই, এবং আমাদের আছে একটাই জিনিস, সেটা হলো আমাদের সততা এবং আমাদের একান্ত ইচ্ছা যে আমরা একটা চেঞ্জ আনবো। আমাদের যদি মনে করেন একটা সমস্যার সমাধান হলে 4টা সমস্যার সমাধান হয়ে যাবে, সে একটা সমস্যা হলো আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক নেই। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকার কারণে আপনার ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, জন্ডিস সব ধরনের অসুখ হচ্ছে। তারপরে
এই যে বর্জ্য ব্যবস্থাপনাটা ঠিক না থাকার কারণে ড্রেনেজগুলো ক্লগ হয়ে যায় এবং অল্প বৃষ্টি অনাবৃষ্টিতে জলাবদ্ধতা হয়, আপনার কর্মঘণ্টা নষ্ট হয়, প্রচণ্ড জ্যামে পড়ে মানুষ, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে এই একটি মাত্র সমস্যার কারণে, সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনাটা ঠিক করলে আপনি 3-4টা সমস্যার একবারেই সমাধান করতে পারেন। 3টি মৌলিক কাজ, যেটা হলো আমি একদম নির্বাচিত হই একদম প্রথমেই করব। একটা হলো যেটা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যেটা আমরা বললাম যে এইটা আমরা একদম প্রথমে ধরতে হবে বর্জ্য ব্যবস্থাপনার সিস্টেমটাকে, এবং স্মার্ট মনিটরিংয়ের মাধ্যমে এটা ঠিক করতে হবে। তারপরে যেটা আমার একদম খুব ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, ধানমন্ডিতে একটিও খোলা মাঠ নেই, সবগুলো মাঠ ইজারা দেওয়া, এবং এটা আমাদের অনেক প্রার্থীরাই জানেন না যে ইজারা দেওয়া। আপনি যদি মাঠ উন্মুক্ত করে না দেন, বাচ্চাদেরকে যদি সুস্থ বিনোদনের জায়গা না দেন, তারা তা অবশ্যই অসুস্থ বিনোদনের দিকে ঝুঁকে পড়বে। তো এই মাঠগুলো ইজারা মুক্ত করা, মাঠ ওপেন করে দেওয়া, মাঠের রক্ষণাবেক্ষণ করা, এবং বাচ্চাদের ঢাকা 10-এর বাচ্চাদের জন্য সুস্থ বিনোদনের কেন্দ্র করে দেওয়া। এবং 3 নম্বর হলো আমাদের ঢাকা 10-এ যে শিক্ষিত তরুণ সমাজ আছে, তারা কোথায় কাজ করবে, কি কাজ করবে, তারা তাদের কাজের জায়গাটুকু পাচ্ছে না। তো এই কাজের জায়গাটুকু ডেভেলপ করার জন্য আমরা এটাকে নিয়ে একদম ডিটেল প্ল্যান করেছি। হাজারীবাগকে আমরা টেক সিটি হিসেবে গড়ে তুলব, টেকনোলজি সিটি, যেখানে মোবাইলের মাইক্রোচিপ বানানো দিয়ে এই ফ্যাক্টরি স্টার্ট করা হবে। তো এই ফ্যাক্টরিটা স্টার্ট করলে একটা হবে যে কর্মসংস্থান হবে, আরেকটা হলো ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। পাশাপাশি এই টেক সিটিতে যেন তরুণরা খুব দ্রুত চাকরি পায় অথবা কর্মসংস্থান পায়। আমরা চাই ঢাকা 10-এ 10টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করা। তাহলে এই যে টেক সিটিটা বলছি, এই টেক সিটিতে তো আপনি তো যাকে তাকে চাকরি দিতে পারবেন না, তার এই স্কিলটা ডেভেলপ করতে হবে, তাকে কিছুটা স্কিলড হতে হবে। এছাড়াও এই প্রশিক্ষণের মাধ্যমে তারা বিদেশে কর্মসংস্থান পাবে, দেশের মধ্যে নিজেদের বিভিন্ন কর্মসংস্থান তৈরি করতে পারবে, ফ্রিল্যান্সে কাজ করতে পারবে। এই 3টা হলো আমার প্রধান 3টা মৌলিক কাজ হবে। ঢাকা 10 আসনের ভোটার যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনি নেতৃত্ব বেছে নেবেন তাদের যোগ্যতা দেখে। আপনি প্রত্যেকটা প্রার্থীর কি বলছে, কিভাবে বলছে এবং তাদের প্ল্যান কি, সমাধানের প্ল্যান কি, শুধু এরকম মানে ঢালাও যারা কথা বলেন সেই কথাগুলো, যেমন আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন অথবা আমরাই ছিলাম আমরাই থাকবো, এরকম কথা নয়। তাদের পার্টিকুলার প্ল্যান জানতে চান এবং সে প্ল্যানের ভিত্তিতে ভোট দিন। আপনার ভোটটা যেন রাইট বক্সে পড়ে সেই জিনিসটা কনফার্ম করুন এবং ভোট দিতে আসুন, কারণ ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। এই অধিকারটা আপনি এভাবে হেলায় যেতে দিয়েন না। এবং গণভোটে আমরা যে সংস্কারের কথা বলছি, যে নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন।